ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশকে ইউরোপীয় ইউনিয়ন ৪ মিলিয়ন ইউরো অর্থ সহায়তা দেবে বলে জানিয়েছে ইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। সকালে আগারগাঁও নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক শেষে এসব কথা জানান তিনি। মিলার জানান, ইউরোপীয় ইউনিয়ন সবসময় গণতন্ত্র উত্তরণের পক্ষে। আগামী মাসে ইউর প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বাংলাদেশে আসছে বলেও জানান তিনি। That will lead up to democratic elections, and I think you have also all heard that we are heading towards a timeline of early 2026. Specifically, I came today to announce to the Bangladesh Election Commission that the European Union will provide a support package in excess of €4 million to help Bangladesh run elections in line with international standards. ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত তারেক রহমান ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের তৃতীয় দিনের মতো শুনানি শেষ হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ বিচারপতির আপিল বেঞ্চ শুনানি বুধবার পর্যন্ত মুলতবি করেছেন। আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন মাসুদ। শুনানি শেষে আসামি পক্ষের আইনজীবীরা আদালতের কার্যক্রম তুলে ধরেন। বলেন, টিএফআই সেলে মুফতি হান্নান সহ ১২ জনকে ৪১০ ধারায় আটকে রেখে সাক্ষ্য গ্রহণ করা হয়েছিল তা গ্রহণযোগ্য নয়। এই ঘটনায় বিচারিক আদালতে একসঙ্গে দুটি মামলা চলা নিয়ে প্রশ্ন তুলেছেন। এ সময় ব্যারিস্টার কায়েসার কামাল বলেন, আইভি রহমান সহ ২৪ জন হত্যার বিচার নয়, এই মামলায় শেখ হাসিনা তারেক রহমানকে জড়াতে চেয়েছেন। একটা মামলায় সাক্ষী নিয়ে ওনার ওই সাক্ষীটা আরেকটা মামলাতে হুবহুব তুলে দিয়েছে কার্বন কপি করে, যে এটা বিচারের নামে প্রহসন এবং এটা হতে পারে না। আমরা এটা মাননীয় আদালতের নজরে এনেছি। মিস্টার তারেক রহমান, আপনারা জানেন, আমরা ওনার পক্ষ ইনশাল্লাহ আমরা যুক্তিতর্ক উপস্থাপন করব এবং এই মামলা হাইকোর্টের খালাসের যেই রায়, এই রায় বহাল থাকবে বলে আমরা আশাবাদী। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ঘোষিত সময় থেকে পিছিয়ে আসার কোনো সুযোগ নেই। নির্ধারিত সময়ের মধ্যেই ভোট সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। সচিবালয়ে সাংবাদিকদের তিনি এই কথা বলেন। আইন উপদেষ্টা বলেন, রাজনৈতিক দলগুলোর গুণগত মান পরিবর্তন হয়নি, তাই তারা রাজনৈতিক সুরে নানা বক্তব্য রাখছে। তিনি আরও বলেন, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশন সংস্কারে যেসব সুপারিশ এসেছে এ বিষয়ে ২-১ মাসের মধ্যেই আইন প্রণয়ন হবে। এ বিষয়ে আজ থেকেই কাজ শুরু হবে। ফেব্রুয়ারিতে নির্বাচন, আমরা ফেব্রুয়ারিতে চলে যাব। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা দৃঢ় প্রতিজ্ঞ আছি। আমাদের স্যার একজন সর্বজন স্বীকৃত একজন বিশ্ব পর্যায়ে নন্দিত মানুষ, উনি নিজে ঘোষণা করেছেন এবং ওনার এই ঘোষণার থেকে আমাদের পিছিয়ে আসার বিন্দুমাত্র চিন্তা নাই, বিন্দুমাত্র চিন্তা নেই। জুলাই জাতীয় সনদে ৮৪টি দফা আছে। কিছু দফায় বিএনপি একমত, কিছু দফা সঠিক উপস্থাপন হয়নি বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি সব মন্তব্য করেন। সালাউদ্দিন বলেন, জুলাই সনদে উপস্থাপিত ৮৪ দফার মধ্যে যেসব দফায় সব রাজনৈতিক দল একমত হয়েছে সেগুলোর বাস্তবায়ন কিভাবে হবে সে বিষয়ে নোট অফ ডিসেন্ট এসেছে, সেগুলোর সুরাহা কিভাবে হবে এবং সংবিধান সংস্কার বিষয়ে যেসব কথা এসেছে তার বাস্তবায়ন কিভাবে সেটা এখন জরুরি। এসব কিছু পর্যালোচনা করে কমিশনকে মতামত জানাবে বিএনপি। এখন যে অঙ্গীকারনামা ঐকমত্য কমিশনের পক্ষ থেকে আমাদেরকে দেয়া হয়েছে সেখানে ৮টি দফা আছে এবং সূচনা আছে 2টা প্যারাগ্রাফ, 3টা প্যারাগ্রাফ। অনেকগুলো বিষয় আছে যেগুলো নিয়ে ব্যাপক প্রশ্ন উত্থাপিত হতে পারে। 8টা দফার মধ্যে 5, 6, 7, 8 এই দফাগুলো নিয়ে সমস্যা নাই। এগুলো হয়তো 2-1টা শব্দ এবং বাক্য সাজাতে হবে, বাট বিষয়বস্তু নিয়ে কোনো সমস্যা নেই। বাট 2, 3, 4 এবং সূচনায় যেটা ভূমিকা আছে সেই ভূমিকার এই দুটো নিয়ে আমাদের কথা আছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জনগণ ও রাজনৈতিক দলগুলোর দাবি অনুযায়ী অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করলে মানুষ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে।
স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করে তিনি সব কথা বলেন। ডাকসু নির্বাচনে ছাত্রদল যেন ফর্ম তুলতে না পারে সেজন্য মব তৈরি করে বাধা দেওয়া হচ্ছে। ফ্যাসিবাদের আমলে ভোট কেন্দ্র ছিল রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, তাই সেসব ভোট কেন্দ্রগুলো বাতিল করার দাবি জানিয়েছে রিজভী। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় একদিন করে বাড়ানো হয়েছে। তবে ছাত্রদল কিংবা অন্য কাউকে সুবিধা দিতে নয়, বরং সবার কথা ভেবেই এ সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিন। সকালে ডাকসু নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় বাড়ানোর বিষয়ে তিনি কথা বলেন। সকাল থেকেই কয়েকজন মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দিয়েছেন। দুপুর ১২টা পর্যন্ত ডাকসুর কেন্দ্রীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৮ জন। এ নিয়ে মোট সংগ্রহ করেছেন ৫৭৩ জন। আগামী ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সেদিনই ফলাফল ঘোষণা করা হবে। আমরা এখনো কোনো সংখ্যা দেখছি না। ভবিষ্যৎ কেউ বলতে পারে না। আমরা এই পর্যন্ত আপনাদেরকে যেভাবে কথা দিয়েছিলাম, আমরা যে মাইলস্টোন গুলো সেট করেছিলাম সেভাবে আমরা চলতেছি। আমরা এখানে কোনো ধরনের ব্যত্যয় করিনি। আমরা আশা করতেছি উৎসব মুখর পরিবেশে ডাকসু হবে, কারণ এটা দীর্ঘদিনের ছাত্রছাত্রীদের পাওনা। রংপুরে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে তৃতীয় দিনে গড়িয়েছে আন্দোলনরত শিক্ষার্থীদের অনশন কর্মসূচি। এর মধ্যে অসুস্থ হয়ে পড়েছেন বেশ কয়েকজন। এর মধ্যে 4 জনকে নেওয়া হয়েছে হাসপাতালে। অসুস্থ হয়ে পড়া অন্যদের স্যালাইন দেওয়া হচ্ছে। ইউজিসি ও সরকারের পক্ষ থেকে কোনো উদ্যোগ না আসায় ক্ষুব্ধ অনশনকারীরা। আন্দোলনরতরা বলছেন, যতক্ষণ না ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে ততক্ষণ তারা অনশন চালিয়ে যাবেন। সোমবার গভীর রাতে অনশনে থাকা শিক্ষার্থীদের খোঁজ খবর নেন উপাচার্য ডক্টর এম শওকত আলী ও জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। কর্তৃপক্ষ জানায়, ইউজিসির সাথে কথা বলেই 10 কার্যদিবসের মধ্যে দাবি মেনে নেওয়ার বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়া হলেও অনশন ভাঙছেন না শিক্ষার্থীরা। সিলেটে এবার বাড়ির উঠোন থেকে সাদা পাথর উদ্ধার হচ্ছে। আরও প্রায় ৫,১০০ ফুট পাথর উদ্ধার করেছে যৌথ বাহিনী। সিলেট সদর উপজেলার টিলাপাড়া, রঙ্গিটিলা, কান্দিপাড়া, সালিয়া গ্রামে পরিচালিত অভিযানে ধানক্ষেত এবং কারো কারো বাড়ির উঠোন, পথের ধারে ঘাস লতা পাতায় লুকোনো অবস্থায় এসব পাথর রাখা হয়েছিল। সেই সাথে একজনকে আটক করে এসএমপির এয়ারপোর্টে থানায় হস্তান্তর করা হয়েছে। সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। অভিযানের নেতৃত্বে ছিলেন সিলেট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী খোসনু রুবাইয়াত। অভিযানে পুলিশ, র্যাব ও সেনা সদস্যরা অংশগ্রহণ করেন। কবরস্থানের অভাবে মৃতদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছিতে। পদ্মাপাড়ে জেগে ওঠা এই চরে নেই শিক্ষা, চিকিৎসা, স্বাস্থ্যসম্মত পয় নিষ্কাশন ব্যবস্থা সহ যাবতীয় জরুরি সেবা ও নাগরিক সুবিধা। রাস্তাগুলোর বেহাল দশা, হাসপাতাল না থাকায় গর্ভবতী, বয়স্ক সহ শিশুদের পড়তে হয় চরম ভোগান্তিতে। প্রতিনিধি শেখ মোমিনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মিফতাক আলী। যেদিকে চোখ যায় চারিদিকে শুধু পানি আর পানি। এর মধ্যে জেগে ওঠা চরে বসবাস করছে কয়েক হাজার মানুষ। চলাচলের জন্য নৌকা বা ইঞ্জিন চালিত ট্রলারেই যাদের একমাত্র বাহন। রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের পদ্মাপাড়ের রাখালগাছিতে শিক্ষা, চিকিৎসা সহ জরুরি সেবা ও নাগরিক সুবিধা বঞ্চিত কয়েক হাজার মানুষ। রাস্তাগুলোর বেহাল দশা, হাসপাতালের মতো জরুরি সেবা না থাকায় গর্ভবতী, বয়স্ক সহ শিশুদের পড়তে হয় চরম ভোগান্তিতে। এই জায়গার নৌকা ছাড়া কোনো চলাচলার ব্যবস্থা নাই, সব জায়গায় ডুবে যায়। নৌকা হলে পারে আর সেরাকেন্দ্র আসি অথবা যাই, তাছাড়া কোনো পারের ব্যবস্থা নাই। আমাদের এই আশ্রয় কেন্দ্রটা ৮ বাজার বসে না, এটা সরকারি ডাক্তার নাই, আমরা খুব অসহায়। এই এলাকার ভিতর এটা ভালো রোডঘাট নাই, এটা হাসপাতাল নাই, আমাদের অনেক সমস্যাই। এখান থেকে নদী পার হয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কেন্দ্র যাইতে হলে 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগে। এটা রাস্তা হলে আমরা বসবাস করতে পারি,
খুব কষ্ট হয়। উঁচু জায়গা না থাকায় পানিতে তলিয়ে যায় কবরস্থান। ভরা মৌসুমে কেউ মারা গেলে নদীতে লাশ ভাসিয়ে দেওয়া ছাড়া কোনো উপায় থাকে না বসবাসরত এই অঞ্চলের মানুষের। বর্ষার সময় যদি কোনো লোকজন মারা যায় কিন্তু আমাদের সুব্যবস্থা ভালো নাই, অবস্থা খুবই খারাপ হবে। বর্ষার সময় মারা গেলে ভাসায় দিতে হয়, ভাসায় দুই অস্ত্রে আমাকে কোনো আর উপায় নেই। সংশ্লিষ্টরা বলেছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের বারবার বলার পরও জনদুর্ভোগ লাঘবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। শিশুরা পরিবারের সহযোগিতা হিসাবে কাজ করে, অনেক শিশু বিদ্যালয়ে ঠিক মতো আসে না। যোগাযোগ ব্যবস্থার কারণে দেশে গর্ভবতী মায়েরা যথাসময়ে উপজেলায় আসতে পারে না, এই জন্য দেশ অনেক সমস্যা পোহাতে হয়। সীমাবদ্ধতার কথা জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলার নির্বাহী কর্মকর্তার। দুর্গম এলাকার কারণে স্বাভাবিকভাবে কিছুটা বিঘ্ন হয়, তো আমরা আমাদের যে স্বল্প পরিমাণ জনবল এবং সীমিত সামর্থ্য আছে সেটা দিয়ে চেষ্টা করে যাচ্ছি। ইনশাআল্লাহ সামনে আমরা ভালোভাবে মোকাবেলা করতে পারবো বলে একটা আশা রাখছি। দ্রুত সমাধান চেয়ে সরকারের কাছে জরুরি এবং নাগরিক সুবিধার দাবি জানিয়েছেন রাখালগাছি অঞ্চলের মানুষ। মিফতাক আলী, মাই টিভি। কালের বিবর্তনে হারিয়ে যাবার পথে আশুলিয়ার শত বছরের ঐতিহ্যবাহী কামার শিল্প। ব্যবসায়িক মন্দা, প্রয়োজনীয় উপকরণের অভাব, আধুনিক জিনিসপত্রে দেশীয় বাজার সয়লাভ সহ নানা কারণে হুমকির মুখে পড়েছে শিল্পটি। তবে শিল্পটি টিকিয়ে রাখতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে উপজেলা প্রশাসন। প্রতিনিধি আনোয়ার হোসেনের রিপোর্ট জানাচ্ছেন শামসুল উচ্ছ্বাস। শত বছরের ঐতিহ্য হারিয়ে যাচ্ছে কালের গর্বে। একসময় গ্রামের কৃষি জীবনে অপরিহার্য ছিল কামার শিল্প। লাঙল, কাস্তে, কুড়াল, দা সবকিছুই তৈরি হতো কামারদের হাতে। হাতুড়ির শব্দে মুখর হতো গ্রামের বাতাস। কিন্তু আধুনিক যন্ত্রপাতি আর বৈদেশিক পণ্যের ভিড়ে হারিয়ে যেতে বসেছে এই শিল্প। উপকরণের সংকট, ব্যবসায়িক মন্দা আর প্রতিযোগিতায় টিকতে না পারার কষ্টে পিছিয়ে পড়ছে কামাররা। খুব কষ্ট করে চলি, দিন পাত চলে, কাজ করলে খাওয়া যায়, কাজ না করলে আর কি কষ্ট হয় চলতে আর কি। কাটি আমরা আমাকে 420 টাকা হাজিরা দেয়। উমরা মালের বাজার যদি চড়া থাকে তাহলে পরে আমাকে মহাজনে দিতে পারে। এটি ভাই আর চলবো না, আমরা যে তোমাকে আছে তোমাকে চলবো, তারপরে আমাকে পাইপলাইন আর এই কাজে আসবে না। যে কাজ করি এই কাজে আমাকে গোপালন চালন দুষ্কর বহুত কষ্ট হয়। আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের নৈহাটি গ্রামে কামারপাড়ায় যেখানে একসময় তৈরি হতো কৃষিকাজের প্রয়োজনীয় সব সরঞ্জাম, সেখানে আজ সারা বছর প্রায় কোনো কাজ থাকে না। কামারদের আশা সরকারি সহযোগিতা পেলে আবারও ঘুরে দাঁড়াবে এই শিল্প। এই পেশায় কোনো আয়নিত নাই, এই কারণে আমাদের পরিবারের প্রায় সদস্যরা অন্য পেশায় নিয়োজিত হইতেছে, আর এই পেশা ওরকমভাবে চলতেওছে না। সরকার থেকে কোনো সাহায্য পাইতেছে না, বর্তমান অবস্থা খুব খারাপ। সরকারের কাছে যদি কোনো সাহায্য পায় এটা তারা হয়তো ধরে রাখতে পারবে। উপজেলা প্রশাসন আশ্বাস দিয়েছে কামার শিল্প রক্ষায় ও কামার সম্প্রদায়ের পাশে দাঁড়াতে সব ধরনের সহায়তা করবে তারা। যদি আসলে সহযোগিতা ওনারা প্রয়োজন বোধ করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য সর্বোচ্চ সহযোগিতা করা হবে। কামার শিল্পের জ্বলন্ত আগুন আজ ধোঁয়ায় ঢেকে যেতে চলেছে। সঠিক সহায়তা না পেলে হারিয়ে যাবে ঐতিহ্যের এক অমূল্য অংশ। শামসুল উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।